আসসালামু আলাইকুম। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ যেভাবে দুবাইতে ধরা পড়লেন এবং আওয়ামী লীগের জন্য যে কারণে মহাবিপদ সংকেত। বেনজির আহমেদের ধরা পড়াটা একটা তাৎপর্য আছে। বেনজির আহমেদ কোনো সাধারণ কোনো মানুষ নন এবং পুলিশের অনেক আইজি আসছে বাংলাদেশে, আমি নিজে অনেক আইজির কথা জানি, কিন্তু বেনজির আহমেদের মতো এত আলোচিত, সমালোচিত, বিতর্কিত পুলিশ প্রধান আর আসেনি। এই বেনজির আহমেদ প্রথম আওয়ামী লীগ সরকার যখন 2009 সালে ক্ষমতা আসে তখন এই বেনজির আহমেদ ছিলেন ডিএমপির কমিশনার। এই ডিএমপির কমিশনার হিসাবে তখন ও নজিরবিহীন অত্যাচার শুরু করছে বিএনপি জামাতের উপর। বিএনপি জামাতকে এই বেনজির আহমেদ ডিএমপির কমিশনার থাকা অবস্থায় ঢাকা মহানগরীতে কোনো সভা সমাবেশ করতে দেয়নি। বেনজির আহমেদের সময়ে এই জামাত তার রাজনৈতিক অধিকার হারায় ঢাকা শহরে। ঢাকা শহরে প্রথমত জামাতকে কোনো সভা সমাবেশ করতে দেয়নি এবং জামাতের অসংখ্য নেতা কর্মীকে এই বেনজির আহমেদ ঢাকা শহরে ক্রসফায়ারে দিয়েছে। বিএনপির অসংখ্য নেতা কর্মীর উপর জেল জুলুম চরম অত্যাচার করেছে। ওই সময়ে তার নির্দেশে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দকে, আপনাদের মনে থাকার কথা, গ্রেপ্তার করে নাশকতার মামলা দিয়ে, এই নাশকতার মামলা শুরু হয় প্রথমত এই বেনজির আহমেদের হাত ধরে। এই গায়েবী মামলা শুরু হয় বেনজির আহমেদের হাত ধরে। এই বেনজির আহমেদ এই গায়েবী মামলার নায়ক, মহানায়ক বা খলনায়ক যেটাই বলেন, এটার প্রবক্তা হলো এই বেনজির আহমেদ। বেনজির আহমেদের হাত ধরে গায়েবী মামলা শুরু হয়েছে। বিএনপির প্রথম সিনিয়র নেতৃবৃন্দ এই নামে শুরু হয়েছে। তারপরে বিএনপির সাথে যারা তখন জোটে ছিলেন, জোটের সকল সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়েছে। কর্নেল অলি আহমেদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দেওয়া হয়েছে, আমির খসরুর বিরুদ্ধে দেওয়া হয়েছে। এক কথায় প্রথম সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন, এই যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য উনি মারা গেছেন এম কে আনোয়ার, ওনার খুব ভদ্র মানুষ ছিলেন, এবং বিএনপির স্থায়ী কমিটির আরেকজন সদস্য অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ, সৎ মানুষ, খুবই যোগ্য মানুষ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, কুমিল্লার থেকে উনি এমপি হয়েছেন এবং 1991 সালের উনি গণপূর্ত মন্ত্রী ছিলেন। ওনাদেরকে জেলে নিয়ে যে জুলুম অত্যাচার করছে এই বেনজির আহমেদ, এই জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে এম কে আনোয়ার সাহেব মারাই গেছে মুক্তির পর, এবং উনি গুরুতর অসুস্থ হয়ে গেছে এই জেলখানায়। ওনাদের উপর শারীরিক এবং মানসিক যে অত্যাচার করছে, এই অত্যাচার সহ্য করতে না পেরে উনি হাসপাতালে, জেলখানায় গুরুতর অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর ওনাকে যখন মুক্তি দেয়, মুক্তির পর উনি বাসাতে আসার পর চিকিৎসা নেওয়ার 2-3 মাস পরে উনি মারা গেছেন। দ্বিতীয় হলো ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ওই জেলখানাতে নেওয়ার পর ওনার উপর যে শারীরিক মানসিক টর্চার করা হয়েছে, কারণ উনি তখন শারীরিকভাবে অসুস্থ ছিলেন খুব। ওনাকে ওই অবস্থায় জেলে নেওয়ার পর উনি ওখানে আরো গুরুতর অসুস্থ হয়ে যান। অসুস্থ হওয়ার পর ওনাকে রিলিজ দেওয়া হয় কয়েক মাস। বন্দি থাকার পর ওনাকে মুক্তি দেওয়া হয়। মুক্তি দেওয়ার পর উনি আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি। উনি এখন পর্যন্ত বেঁচে আছেন, একদম ওই বেডে শুয়ে গেছেন, যা আর উঠতে পারেননি, বেড থেকে আর বেরোতে পারেননি। এই অত্যাচারগুলো, জুলুমগুলো প্রথম শুরু করছে এই বেনজির আহমেদ। এই বেনজির আহমেদের আমলে বাংলাদেশে ক্রসফায়ার গণহারে দেওয়া হয়েছে। এই বেনজির আহমেদ যখন ডিএমপির কমিশনার থেকে 2015 সালে থেকে 2020 সাল পর্যন্ত র্যাবের ডিজি ছিলেন, র্যাবের ডিজি থাকা অবস্থায় সারা বাংলাদেশে বিএনপি জামায়াতের হাজার হাজার নেতা কর্মীকে ক্রসফায়ারে দেওয়া হয়েছে, গণহারে ক্রসফায়ারে দেওয়া হয়েছে। এই যে সারা দেশব্যাপী একটা বিভীষিকাময় তৈরি করা হয়েছে, একটা আতঙ্ক তৈরি করে ফেলছে 18 কোটি মানুষের মাঝে, ভয় ভীতি তৈরি করে ফেলছে, যে যাকে তাকে যখন তখন রাত্রে দিনে 24 ঘন্টায় কাউকে বাড়ির থেকে, কাউকে মার্কেট থেকে, কাউকে রাস্তা থেকে, কাউকে কর্মস্থল থেকে এইভাবে তুলে নিয়ে ক্রসফায়ারে দিয়ে ফেলছে, তুলে নিয়ে গুম করে ফেলছে। এই ক্রসফায়ার এবং গুমের সাথে এই বেনজির আহমেদ সরাসরি জড়িত। এই যে প্রথম দিকে গুম ক্রসফায়ার যা হয়েছে সবগুলোর সাথে ওতপ্রোতভাবে এই বেনজির আহমেদ জড়িত। এবং পুলিশের 22 থেকে 22 সাল পর্যন্ত পুলিশের প্রধান ছিল, আইজি ছিল। আইজি থাকা অবস্থায় ওর বিতর্কিত অনেক বক্তব্য আছে এবং তার কার্যকলাপ, যে জামাত, শিবির, বিএনপি,
যে বিরুদ্ধে বেগম খালেদা জিয়া তারেক রহমানের বিরুদ্ধে যেই সব ন্যাক্কারজনক বক্তব্য দিয়েছে, মানুষের মাঝে যে তার প্রত্যেকটা বক্তব্য এত ক্ষোভের সৃষ্টি করেছে, তার যে শারীরিক ভাষা, মুখের ভাষা, এত বাজে ভাষা ছিল যে পুলিশের কোনো আইজি এভাবে আসে নাই, এবং পুলিশের কোনো আইজি ক্ষমতার এত অপব্যবহার করেনি, এবং তাদের মুখের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ এত খারাপ ছিল না। আওয়ামী লীগের সময় আরো পুলিশের আইজি আসছে, এই যে পুলিশের প্রথম আইজি ছিল আওয়ামী লীগের সময় নূর মোহাম্মদ, তার মুখের ভাষা এত খারাপ ছিল না। দ্বিতীয় আইজি ছিল শহীদুল ইসলাম, তার মুখের ভাষা এত খারাপ ছিল না এবং বডি ল্যাঙ্গুয়েজ এত খারাপ ছিল না। তৃতীয় আইজি ছিল শহীদুল হক, তার বাড়ি মাদারীপুর, ও এখন গ্রেপ্তার, ওর ভাষাও এত এত জঘন্য ছিল না। পুলিশের দুইজন কর্মকর্তা যারা এই পুলিশ বাহিনীকে খারাপ করার জন্য এবং পুলিশ বাহিনীকে একেবারে একটা ভয়ঙ্কর বাহিনীতে পরিণত করছে, একটা নৈতিকতাহীন জায়গায় নিয়ে গেছে, তাদের মাঝে দুইজন কর্মকর্তা এটার জন্য দায়। এক নম্বর হলো এই বেনজির আহমেদ, দুই নম্বর হলো বেনজির আহমেদের পরে পুলিশ কমিশনার যিনি হয়েছেন, ওনার নাম হলো, আমি ওনার নামটা ভুলে গেছি, এখন গ্রেপ্তার আছেন, ওনার বাড়ি ফরিদপুরে, আসাদুজ্জামান মিয়া। এই আসাদুজ্জামান মিয়া, এই দুইজন কর্মকর্তা পুলিশ বাহিনীটার একদম নীতি নৈতিকতা সব ধ্বংস করে দিয়েছে। পুলিশকে এমন ভাবে গড়ে তুলছে, এত ভয়ঙ্কর রূপে পুলিশ আবির্ভূত হয়েছে এই দুইজনের নেতৃত্বে, যেটা এখন পর্যন্ত আর ঠিক হয়নি। গত 15 বছর তারা দানবীয় আকার ধারণ করছে। পুলিশের ক্ষমতার এত অপব্যবহার এবং এইভাবে ভাষা, মনে হয় পুলিশ যখন কথা বলছে তখন তাদেরকে পুলিশ বাহিনী কোনো একটা পেশাদার বাহিনীর সদস্য হিসেবে মনে হয়নি, মনে হয়েছে এরা কোনো রাজনৈতিক নেতা কর্মী বক্তব্য দিচ্ছে, এবং এটা কোনো সাধারণ কোনো রাজনীতি না, এবং কোন রাজনৈতিক দলের বক্তব্য ওরকম ছিল না। আমরা অতীতে বহু রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখছি, তারা বক্তব্য রেখেছে, কিন্তু এত ভয়াবহ, এত ভয়ঙ্কর, এত আতঙ্ক ছড়ানো বক্তব্য, এবং যে এরা এতটাই দলের চাটুকারিতা করতে, এতটাই অনুগত হয়ে গেছে, যে এতটা দলকানা হয়ে গেছে যে এরা যে পুলিশ অথবা এই দেশের নাগরিক, এরা তারা ভুলিয়ে গেছে। এরা মনে হয় এক একটা দানব এসেছে এই দেশে, এক একটা মনে হয় ফেরাউনের মতো কথা বলতো, এক একটা ভাষা ছিল নমরুদের মতো। এরা কোনো সাধারণ কোনো মানুষের মতো কথা বলতো না, বক্তব্য দিত না। রাজনীতির বক্তব্য দেয় মানুষ, কিন্তু এরা যে ভাষায় একটা পেশাদার বাহিনীর হয়ে রাজনৈতিক বক্তব্য দিয়েছে, এটা আমাদের ইতিহাসে না, আপনার পৃথিবীর ইতিহাস খুঁজলে পাবেন না এই ধরনের বক্তব্য, যে একটা পেশাদার বাহিনী এইভাবে বক্তব্য দিয়েছে। এমনকি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীকে এরা হার মানিয়েছে। এদের ভয়ে, আতঙ্কে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ পর্যন্ত আতঙ্কিত ছিল, কারণ কখন তাদেরকে অপমান অপদস্থ করে, কারণ এরা কার কথা শুনতো না, এরা শুধু একমাত্র শেখ হাসিনার কথা শুনতো। এবং এরা বলতো, এই যে বেনজির আহমেদ নিজে বলতো যে আমি একমাত্র শেখ হাসিনা ছাড়া, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কারো কথা নির্দেশ আমি কোনো কিছুই শুনি না, মানি না, মানবো না। এত দাম্ভিক ছিল। এই দম্ভের পতন ঘটছে, দম্ভের শেষ আছে। আপনি ফেরাউন নমরুদের পতন ঘটছে, আপনারও পতন ঘটবে। শেখ হাসিনার মতো দানবের পতন ঘটছে, বেনজিরের পতন ঘটছে, পতন ঘটবে। এই বেনজিরের বিরুদ্ধে এই যে আমেরিকা 2021 সালে স্যাংশন দিয়েছে, তার মধ্যে এই বেনজির আহমেদ অন্যতম। কারণ ছিল তখন আমেরিকার হাতে তথ্য ছিল যে সরাসরি গুম এবং শত শত গুম এবং ক্রসফায়ারের সাথে এই বেনজির আহমেদ জড়িত। এর উপর স্যাংশন দিয়েছে। দুবাইতে গিয়ে আশ্রয় নিয়েছে। দুবাই থেকে চেষ্টা করছিল এই বেনজির আহমেদ ইউরোপে যাওয়ার জন্য, অনেক চেষ্টা করছে, যেতে পারেনি। পরে এটা 2025 সালের এপ্রিলে ইউনূস সরকার থাকা অবস্থায় তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। সেটা বিএনপি সরকার এসে সেটা নিয়ে কাজ করছে, বিএনপি সরকার অব্যাহতভাবে কাজ করছে, এবং দুবাই সরকারকে জানিয়েছে, আরব আমিরাত সরকারকে জানিয়েছে যে ওখানেও আছে, ওর বিরুদ্ধে আমাদের দেশে গুরুতর অনেক অপরাধের মামলা আছে, ডকুমেন্টস পাঠিয়েছে তাকে বাংলাদেশে পাঠানোর জন্য। তখন ওকে যখন গ্রেপ্তার করা হয়, তখন দুবাইয়ের একটা শপিং সেন্টারে শপিং করতেছিল, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় ইন্টারপোলের মাধ্যমে এবং বিএনপি সরকারের অনুরোধে, এবং তাকে অতি শীঘ্রই 1 মাসের ভিতরে বাংলাদেশে পাঠিয়ে দিবে দুবাই সরকার। দুবাই সরকার বলছে এখান থেকে আরো কিছু ডকুমেন্টস পাঠালে 1 মাসের ভিতরে সম্পূর্ণ হয়ে যাবে। তো ডকুমেন্টস তার বিরুদ্ধে অ্যাভেলেবেল আছে। এখন এই বেনজিরকে গ্রেপ্তার করার কারণে আওয়ামী লীগ মহা বিপদে পড়ছে।
আওয়ামী লীগের বিপদ হলো, আর এই বাণিজ্যকে দিয়ে পুলিশ বাহিনী দিয়ে অসংখ্য কর্ম করেছে, গুম, ক্রসফায়ারের মতো গুরুতর মানবতা বিরোধী অসংখ্য অপরাধ করেছে। এখানে এই অপরাধের সাক্ষী বেনজির হবে, কারণ হলে বেনজির জানে কার নির্দেশে করছে। বেনজির তো কারো না কারো নির্দেশে করছে, হয় শেখ হাসিনার নির্দেশে করছে, না হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে করছে, না হয় সরকারের উচ্চ পর্যায়ের কারো নির্দেশে করছে, কারো না কারো নির্দেশে করছে। এটা ও নিজের সিদ্ধান্তে করতে পারেনি সবগুলি। তাইলে এগুলি যে রাজসাক্ষী হয়ে যাবে বেনজির আহমেদ, এখানে ফেসে যাবে আওয়ামী লীগের সিনিয়র অনেক, শেখ হাসিনা সহ কমপক্ষে আওয়ামী লীগের 2 থেকে 300 মন্ত্রী এমপি ফেসে যাবে এখানে। আওয়ামী লীগের ভয় হলো এখানে, কারণ এই বেনজিরকে দিয়ে অসংখ্য অপকর্ম করিয়েছে। এই বেনজির তার সাক্ষী নিজের হাতে, এবং সাক্ষ্য দিতে বাধ্য থাকবে, কারণ বেনজিরের মতো আরেকটা দানব এখানে গ্রেপ্তার হয়েছে, সেনাবাহিনীর বরখাস্তকৃত জেনারেল জিয়াউল হাসান এই গুম খুন ক্রসফায়ারের আরেক নায়ক। এই 3জন হলো মূল গুম খুন ক্রসফায়ারের নায়ক। 1 হলো জিয়াউল হাসান, 2 হলো বেনজির আহমেদ, 3 হলো আসাদুজ্জামান মিয়া। এই 3জনই এরা বাংলাদেশের এই আইন শৃঙ্খলা পুরো বাহিনীকে নিয়ন্ত্রণ করত, এবং গুম খুন সব নিয়ন্ত্রণ করত, ক্রসফায়ার নিয়ন্ত্রণ করত। সরকারের বড় বড় অঙ্গ সংগঠনগুলিতে যেগুলি খুব কার্যকর, যেখানে থেকে বিরোধী দলকে দমন করা যাবে, এগুলি সব এরা নিয়ন্ত্রণ করত। এখন 3জনই গ্রেপ্তার অবস্থায় আছে। সৌভাগ্যক্রমে বেনজির গ্রেপ্তার হয়েছে, বেনজিরের আগে গ্রেপ্তার হয়েছে জিয়াউল হাসান, তার আগে গ্রেপ্তার হয়েছে আসাদুজ্জামান মিয়া। এই 3জন থেকে হাজার হাজার তথ্য বের হবে, আর কিচ্ছু লাগবে না। গত 15 বছরে বিএনপি এবং জামায়াতের যে 4,500 নেতাকর্মী গুম হয়েছে, সবগুলি তথ্য পাবে, এবং কয়েক হাজার ক্রসফায়ার হয়েছে বিএনপি আওয়ামী লীগের নেতা, বিএনপি জামাতের নেতাকর্মী, সবগুলি তথ্য এদের কাছে আছে। আর এদের সময় 95% গুম খুন ক্রসফায়ার এগুলি হয়েছে। এগুলির মূল হোতা হলো এরা। এখন এই বেনজিরকে আনার পর সব তথ্য বের হবে, আর বের হলে অবশ্যই এখানে আওয়ামী লীগের নেতারা সব পেশে যাবে, শেখ হাসিনা সহ একদম যত মন্ত্রী এমপি আছেন এরা পেশে যাবে, কারণ সারা বাংলাদেশ ব্যাপী এরা করেছে। যেখানে যে এলাকার যে এমপির অনুরোধে করেছে, ধরেন কক্সবাজারে একরামকে হত্যা করা হয়েছে, ও কিন্তু আওয়ামী লীগের কমিশনার ছিল টেকনাফের, এই বেনজির আহমেদের নির্দেশে। তখন বেনজির আহমেদ র্যাবের ডিজি। এইভাবে সারা বাংলাদেশে যত জায়গায় ক্রসফায়ার হয়েছে, প্রত্যেকটা থানায় ক্রসফায়ার হয়েছে কম বেশি, সব জায়গায় ওখানে স্থানীয় নেতৃবৃন্দ যারা ছিলেন তখন আওয়ামী লীগ, তারা ফেসে যাবেন। আর বেনজির তো থাকবে, এবং শেখ হাসিনা তো থাকবে, আসাদুজ্জামান কামাল তো থাকবে, যা বলার অপেক্ষা রাখে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।